তো নাও আজকে আমরা কেন কি করে হাউ ক্যান উই ডেভেলপ আওয়ার আইডিয়াস, আওয়ার নলেজ, আওয়ার আন্ডারস্ট্যান্ডিং। What do you mean by our knowledge, our ideas, our understanding? ইংরেজি আমাদের কি করে? How does it help us? And why do we study English much? আমি বাংলা ভাষা ঘৃণা করি না, বাংলা ভাষাকে সবচেয়ে বেশি ভালোবাসি। সো সবসময় মনে রাখবি বাংলা ভাষা আমার হচ্ছে একটা সহায়ক ভাষা, যাতে আমার গভীর জ্ঞান আছে। সেই জ্ঞানটাকে আমি বাংলা ভাষার থেকে ইংরেজি ভাষাতে ইন্টারপ্রেট করব, মানে ট্রান্সলেট করব। ট্রান্সলেটের আলাদা শব্দ হচ্ছে ইন্টারপ্রিটেশন, বাট রেন্ডিশনও বলে। দ্যাট মিনস কত শব্দ জানতে হয়, তাহলে আমাদের ইংরেজি কি করে আসে? একদিনে আসে। সো হোয়াট আই অলওয়েজ আস্ক ইউ, যে ফার্স্ট বিগিনিং থেকে ডোন্ট মিস এ ক্লাস। Each and every class is important. I every day take initiation. I initiate. আমি কি করি? ইনিশিয়েট করি, মানে কি? আমি প্রাধান্যতাটা নিই, আমি প্রাথমিকতাটা শুরু করি। প্রাইমারি মানে কি? প্রাইম করা, প্রথম থেকে শেখানো। প্রাইমারি নলেজ মানে কি? প্রাথমিক জ্ঞান। তাহলে আমাদের প্রাথমিক জ্ঞানটা যদি ইংরেজিতে না থাকে, তাহলে ইংরেজি থেকে আমরা শিখবো, শিখে কি লাভ হবে? জাস্ট আমরা কি করব? আমি জানি আজকাল পদ্ধতিতে আমরা নাম্বার কত করে পাবো সেটা সবাই জানে, এবং পদ্ধতিগুলো আমরা শিক্ষকেরা ভালো করে জানি, এবং সেই জন্য আমরা কি করি? এডুকেশনটাকে সবসময়ের জন্য কি করি? এডুকেশনটাকে কি করি? কিভাবে আমরা নাম্বার পাবো সেই শিক্ষায় আমরা শিক্ষিত হই। কিন্তু আমাদের ওই শিক্ষাটা কতদূর পর্যন্ত কার্যকরী থাকে? হায়ার সেকেন্ডারির পর আমরা কি হয় না, ইংরেজিতে আর বুঝতে পারি না, আর লেখা থাকে না। ইভেন দ্য টিচার্স আর understood, or teachers are found, they are certified, they are the teachers, but they do not know how to teach the students so that they can have, or they can acquire, they can gain their knowledge at the teaching. This process is to be what? Change. Process has to be changed. Sentence, how can I make sentences? How do I have the fluency? ফ্লুয়েন্সি মানে আমার কথা বলার মধ্যে বাংলা যখন বলি ঠিক সিমিলারলি আমি ইংরেজিটা বলি। তোমাদের কেন আসবে? সবারই আসবে। তাহলে আমাদের শিক্ষণ পদ্ধতিটাকে পরিবর্তন করতে হবে। যার জন্য আমরা প্রথমেই বলি যে আমরা পার্টস অফ স্পিচটাকে ভালো করে জেনে নিই। আজকে আমাদের পার্টস অফ স্পিচ জানলে তো হবেই, কিন্তু পার্টস অফ স্পিচ জানার আগে বাক্য গঠন পদ্ধতিটা তো আমাদের জানা দরকার। যে একটা বাক্য গঠন করতে গেলে আমাদের কি কি প্রয়োজন হয়। আমরা যতক্ষণ না পর্যন্ত বাক্য গঠন সম্বন্ধে শিখবো, এবং সেই বাক্য গঠনটা শিখলে হবে না, সেই বাক্য গঠনটাকে প্রয়োগ করতে হবে। প্রয়োগ মানে অ্যাপ্লাই করতে হবে। সো উইদাউট অফ অ্যাপ্লিকেশন মানে কি? ব্যবহার না করে কোনোদিন একটা ভাষা শেখা যায়? তোমাদের কি ধারণা? টেল মি ফার্স্ট। আজকে আমরা ইংরেজি ভাষা শিখি শুধু নাম্বারটাকে পাবার জন্য স্কুলে। মোস্ট অফ দ্য স্টুডেন্টস দে আর ফাউন্ড securing more than 95% marks. Does it mean they are educated at English? They learn English? It's not that. So always সবসময় মনে রাখবে, আমরা যখন লেটারগুলো পড়ছি, what do you understand by the letters? Letters মানে আমরা মুখের থেকে যে শব্দগুলো বার করি সেটা ওরাল, মুখে বার করি। ওটা লিখিত রূপ যখন নিয়ে আসি তখন এক একটা অক্ষর, এক একটা উচ্চারণের এক একটা সিম্বলাইজেশন আছে। যেমন অ, আ, এগুলো একটা সিম্বলাইজেশন অফ আওয়ার উচ্চারণ। তো এইগুলোকে আমরা যতক্ষণ না বুঝতে পারবো ততদিন ইংরেজি ভাষাটা আমার হাতে আসবে না। আমার উদ্দেশ্য ইংরেজিতে শেখা, শুধু নাম্বার পাওয়া নয়, নাম্বারের সঙ্গে আমাকে আরো বেশি কিছু পেতে হবে। হোয়াট ইজ দ্যাট? তাহলে আমরা ইংরেজি নাম্বার পাওয়া ছাড়াও আর একটা কি জিনিস পেতে চাই? স্কিলনেস চাই, দক্ষতা চাই। Our knowledge should be developed at its utility or utilization. Utility হচ্ছে নাউন, and utilization also নাউন। তাহলে আমি একটা নাউন থেকে আরেকটা নাউন ফর্ম করছি কি করে?
সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট। অ্যান্ড আরেকটা কথা হচ্ছে, একটা শব্দের একটা অর্থ হয় না, বিভিন্ন অর্থ হয়, যেটা ডিকশনারিতে আমাদের পাওয়া যায়। যখন ইংরেজি শেখার চেষ্টা করবে, অলওয়েজ ইউ নিড টু হ্যাভ স্ট্যান্ডার্ড ডিকশনারি, ইংলিশ টু বেঙ্গলি আর ইংলিশ টু ইংলিশ। তারপর তার সিনোনিমস জানতে হবে। সিনোনিমস মানে সমার্থক শব্দ, অ্যান্টোনিম মানে অ্যান্টোনিম মিনস বিপরীতার্থক শব্দ, অ্যান্ড হোমোনিমস মিনস সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। তার মানে আমরা যখনই যাবো তাহলে আমাদের শব্দ সংগ্রহটা বাড়বে, আর একটা শব্দ থেকে বিভিন্ন শব্দ তৈরি করতে পারবো কি করে সেটা আমাদের জানতে পারবো। সবচেয়ে চারটে প্রধান আমাদের পার্শ্ব স্পিচ হচ্ছে বাক্য গঠনের নাউন বা প্রোনাউন। এটা তো আমাদের একটাই জিনিস। নাউন হচ্ছে যেটা ব্যক্তি, বস্তু বা স্থান বা নেমিং ওয়ার্ড যেটাকে বলে, সেটাকে আমরা নাউন বলি। আর নাউন বা প্রোনাউনের বা নাউনের পরিবর্তে যেটা বলে প্রোনাউন বলি। আর নাউন আর প্রোনাউনের দোষগুণ বা ওই শব্দটার সঙ্গে আরো কিছু শব্দ অ্যাড করা থাকে, নাউনটার সম্বন্ধে কিছু বলে থাকে, সেটাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি। তারপরে কি হবে না, বাক্য গঠনের মেন আরেকটা দিক হচ্ছে কি, আমাদের ভার্বের প্রয়োগটাকে সঠিকভাবে জানতে হবে। ভার্বের সঠিক প্রয়োগ করতে গেলে বাক্য গঠনের প্রথম নিয়মটাই হচ্ছে সাবজেক্ট অ্যান্ড দ্য ভার্ব। তাহলে আমি সাবজেক্ট জানলাম, ভার্ব জানলাম, এবার সাবজেক্ট সম্বন্ধে কিছু বলতে গেলে আমার অ্যাডজেক্টিভ আসবে। তারপর আমি ভার্বকে যোগ করলাম বাক্য গঠনের জন্য, ভার্ব সম্বন্ধে আমাকে কিছু অ্যাড করতে হবে, তখন আমার অ্যাডভার্ব হবে। এইটাই। আর তার থেকে আমি যখন ওটাকে আরও বেশি এক্সটেন্ড করবো সেন্টেন্সটাকে, তখন হয়তো প্রিপোজিশন দিয়ে পরে আবার। তাহলে সেই প্রিপোজিশন যোগ করতে গেলে আমাকে কি করতে হবে? কমপ্লিমেন্ট সম্বন্ধে জানতে হবে। তাহলে কমপ্লিমেন্ট কি করে আসে? তাহলে যখন ক্রিয়াপদটা আমার ট্রান্সিটিভ হয় বা সকর্মক ক্রিয়াপদ হয়, তখন অবজেক্ট আসে। আর যদি দেখা যায় যে বাক্যটা ইনকমপ্লিট আছে, তখন আমি তার সঙ্গে আরো কিছু অ্যাড করে বাক্যটার অর্থটা পূর্ণ করি। সেখানে সেটা অবজেক্টও আসতে পারে, দুটো অবজেক্ট আসতে পারে, কিংবা একটা কমপ্লিমেন্টও আসতে পারে। তাহলে আমাদের এইগুলো জানতে গেলে আমার কি কি দরকার হয়? প্রিপোজিশন আমার কি হচ্ছে না, শব্দটাকে বা বাক্যটাকে এক্সটেন্ড করার জন্য। ভার্বকে জানতে গেলে কমপ্লিমেন্ট কখন আসবে? যখন ইন্ট্রান্সিটিভ বা অকর্মক ক্রিয়াপদ আসবে। আর যখন সকর্মক ক্রিয়াপদ আসবে তখন অবজেক্ট হবে। যদি বাক্যটা পূর্ণ হয়ে যায় অর্থ, তাহলে আমার ওখানে আমার শেষ হলো বা ডাবল অবজেক্ট আসবে কিংবা কমপ্লিমেন্ট আসবে। তারপর অ্যাডভার্বিয়ালস অ্যান্ড অ্যাডজেক্টিভের ইউজটা, অ্যাডজেক্টিভ কোথা থেকে ইউজ হয় সেই জিনিসগুলো আমাদের জানতে হবে। সো আলটিমেটলি আওয়ার এডুকেশন ডাজ ডিপেন্ড আপন the teachers exactly. If the teacher they make you understand using this will help you a lot to learn endlessly, মানে অন্তহীন ভাবে শিখতে পারবে। আর যেদিন ইংরেজি ভাষাতে দখল আসবে, বাংলা ভাষা আমার মাতৃভাষা, আমি সবসময় ব্যবহার করি, আমার সেই বাংলা ভাষাটা, আমার সেই চিন্তাটা, আমার সেই ভাবনাটাকে যেদিন আমি ইংরেজিতে রূপান্তর করতে পারবো, ট্রান্সলেট করতে পারবো বা ইন্টারপ্রেট করতে পারবো, সেদিনই আমার জ্ঞানের পূর্ণতাটা আসবে। তাহলে জ্ঞানের পূর্ণতা পাওয়া গেলে আমাকে তো বাংলা নিয়ে সব জায়গায় চলা যাবে না। আমার ভারতবর্ষ একটা ভীষণ বড় দেশ, হয়তো আমাকে নিজস্ব কর্মসূত্রে বা অন্যান্য কারণ হতেও পারে যে আমাকে বাইরে যেতে হতে পারে। তাহলে আমাকে সেখানে যেতে গেলে আমার ভাষার দরকার। তাহলে আমরা সেখানে একটাই স্ট্যান্ডার্ড ভাষা ধরে নিতে পারি, দ্যাট ইজ ইংলিশ। অফিসিয়ালি ইংরেজি ভাষায় হয়, ব্যাংকে যাবে, পোস্ট অফিসে যাবে বা অন্যান্য কোথাও যাবে, সেখানে ইংরেজি ভাষার প্রয়োগটা বেশি হয়। সো আলটিমেটলি ইউ নিড টু পে মোর অ্যাটেনশন টু লার্ন ইংলিশ। শুধু শিখলে হবে না, এর দক্ষতাটা বাড়াতে হবে, প্রয়োগ সম্বন্ধে বেশি জ্ঞান পেতে হবে। তাহলেই আমাদের ইংরেজি শিক্ষাটা কি হবে? পূর্ণতা পেতে পারবো। এবং এটা একদিনে হয় না, গ্র্যাজুয়ালিটি থাকে। মানে কি, একটার পর একটা, একটার পর একটা, রেসপেক্টিভিটি বলে। তাহলে আমাদের সেই গ্র্যাজুয়ালিটি বা রেসপেক্টিভিটিটা বা আমাদের সেই এক একটা পদ্ধতি এক একটার পর করা আমরা যেমন এক্সটেন্ড করি, যেমন আমরা ক্লাস 1, 2, 3, 4, 5, 6, সিমিলারলি ইংরেজি ভাষাতেও আমরা সেইভাবে আমরা নিজেদেরকে তৈরি করতে পারবো যদি আমরা এইভাবে শিখতে থাকি। আমি এর আগে অনেক আলোচনা করেছিলাম। তাহলে আমার সবচেয়ে বড় জিনিস ভাবটাকে আমরা ধরতে পারবো। যদি আমি কি করলাম, নাউন প্রোনাউন ধরতে পারলাম আর আমার সাবজেক্ট হয়ে গেল,
আবার সাবজেক্ট কি প্রেজও হতে পারে, শব্দগুচ্ছ হতে পারে, আর পরবর্তীকালে একটা ক্লজও হতে পারে। তাহলে আমার সাবজেক্টকে প্রথমে আমাকে দেখতে হবে নাউন বা নাউনের সমান সমরূপ নাউন থাকতে হবে, তাহলে আমি বাক্য গঠন করতে পারবো। আর এই বাক্য গঠন করতে গেলে ওটা যদি আমি বসাতে পারলাম, তারপর আমি ভার্ব বসিয়ে সেন্টেন্স গঠন করি, তাহলে ভার্ব সম্বন্ধে আমার গভীর মানে মোটামুটি কনসেপ্ট প্রথমটাতে দরকার, তারপর আস্তে আস্তে সেটা অনেক বেড়ে যায়। যে ক্রিয়াপদগুলো আমি গ্র্যাজুয়ালি একটার পর একটা আলোচনা করব, কিন্তু যেটা বুঝতে পারবে না নিজের থেকে বলবে যে আমি করেছি, আমি করতে পারবো, ডোন্ট আস্ক, ডোন্ট সে ইয়েস, ডোন্ট রেসপন্ড লাইক দিস ওয়ে। সবসময় নিজেকে চেষ্টা করবে, যেটা পারবে না আমায় বলবে। আমি আজকে তোমাদের টেক্সট পড়াবো, এরপরে যেমন আমি টেক্সট পড়াবো, টেক্সটটা কি মানে টোটাল টেক্সটটাকে একটা সেন্টেন্সকে বিভিন্নভাবে বিশ্লেষণ করব। সেই বিশ্লেষণগুলোর মধ্যে তোমার গ্রামারটা আস্তে 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 বৃদ্ধি পাবে। আর যেদিন তোমার গ্রামার নলেজটা বাড়বে, সেদিন তোমার ইংরেজি। আজকে আমরা নাম্বার ওরিয়েন্টেড, মানে কি আমরা সবসময় পড়াশোনাটা কিভাবে করে থাকি শুধু নাম্বার পাওয়ার জন্য, কিন্তু তারপরে কি আমরা কত বড়ভাবে বোকা বনে যাই। যেমন হায়ার সেকেন্ডারি পাসের পর দেখা যাচ্ছে আমি 95% বা মোর দ্যান 95% মার্কস সিকিওর করেছি, কিন্তু সেটা আমার আর কাজে লাগছে না। তখন আমি বলছি আমার ইংরেজি ভাষাটা আমার কাছে দখল নেই। কেন? তা আজকে এইভাবেই যদি আমরা বিশ্লেষণ করে পড়ানো শুরু করি, আশা করি প্রত্যেক ছেলে মেয়ে যাই হোক, ছাত্র ছাত্রী সবাই ডেভেলপ করবে। তো এর জন্য আমাকে কি জানতে হবে? প্রথমে আমি পড়ে দিয়েছি ABCD to 26 লেটার্স যেটা আমরা পাই, সেটাকে আমরা ভাওয়েল এবং কনসোনেন্টসের মধ্যে ভাগ করেছি, এবং ওর মধ্যে সেমি ভাওয়েল আছে যেগুলো আবার পক্ষান্তরে, মানে যখনই আমার আলোচনা হবে আমি আলোচনা করব। এবং কিন্তু আমরা এটাই কিন্তু শেষ নয়, আসল কথা যখন আমরা ওইগুলোকে আক্ষরিক সিম্বলিক্যালি আমরা ইউজ করি, কিন্তু যখন মানে কি বলবো ওটাকে ফোনেটিক্যালি, ফোনেটিক মানে ফোন কথাটা বলি, যেমন বর্বর, বব্বর, বাব্বা, এই শব্দগুলো আমরা লিখতে পারি তোমার BABBA। দ্যাট মিনস আমাদের 26 লেটার ইজ নট এনাফ। 26 লেটার ইজ অ্যালফাবেট, সো ইজ নট এনাফ ফর আস টু ইউজ দিস। যে জন্য আমাদের কি জানানো আছে, আমরা প্রত্যেকটা গ্রামারিয়ানকে পড়লে জানতে পারবো যে আমাদের টোটাল সাউন্ড 45 আছে, 25টা আছে কনসোনেন্ট আর 20টা আছে ভাওয়েল সাউন্ড। যাই হোক, ওটা আবার আস্তে আস্তে, কারণ ওটা এই দিকটা একটু বেশি হলে ওই দিকটা বোঝা যাবে। আমি যদি আজকে এইখানে শুরু করি ABCD নিয়ে, আমি অন্তত 6 মাস কাটিয়ে দেবো। তো আমার অত গভীরতা দরকার নেই, কারণ আমি গিয়ে রিসার্চ করতে যাচ্ছি না ভাষা সম্বন্ধে। আমি কি করতে চাইছি, তোমাদের নলেজটাকে বাড়ানোর জন্য। সো হাউ ক্যান ইউ নো দিস? তাহলে আমার বাক্য গঠনটাকে জানতে হবে। বাক্য গঠন জানলে যখন আমরা গ্রামার বই পড়ি, সমস্ত ডেফিনেশন, বাক্য কাকে বলে, উপবাক্য কাকে বলে, মানে সেন্টেন্স কাকে বলে, ক্লজ কাকে বলে, ওয়ার্ড কাকে বলে, ফ্রেজ কাকে বলে, প্রত্যেকটা সম্বন্ধে ধারণা থাকা উচিত। আর বাক্য গঠন তন্ত্রটা যখনই আমাদের ধারণা বেড়ে যাবে, তখন উইকেন্ড। আর আমরা বলি আমাদের শব্দ সংগ্রহ কম আছে, ভুল কথা। আমরা যা শব্দ আছে সেই দিয়ে সুন্দরভাবে আমরা ইংরেজি বলতে পারি না? করে আমার কাছে আমি বেশি নতুন নতুন শব্দ ব্যবহার করি কি না? তাহলে আমি কি করি, একটা শব্দের থেকে আমি 5টা 10টা 15টা 20টা শব্দ তৈরি করতে পারি। সেটা তোমাদেরকে জানতে হবে কি করে করা যায়। আমরা এইভাবে যে হ্যাপাজার্ড পড়ে যাই, এই পড়াটা পড়া নয়। আজকে আমরা বাংলার থেকে ইংরেজিতে ট্রান্সলেট করব, এটা সময় সাপেক্ষ, তাতে জ্ঞানটা বাড়ে না। যার জন্য আমাদের পদ্ধতিটা সুন্দর, যে আমাদের শিক্ষাবিদ আছেন যারা, তারা ট্রান্সলেশনটাকে বাদ দিয়েছে। যদিও এটা একটা অংশ, কিন্তু না থাকলেও কিছু ক্ষতি নেই, কারণ আমরা ইংরেজি পড়ে তার বাংলার অনুবাদটাকে করতে পারলেই আমাদের জ্ঞানটা বেড়ে যাবে। আমরা যেটা ভাবি, যেটা চিন্তা করি, সেটা যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি নিজের দ্বারা, তখনই আমাদের জ্ঞানটা বাড়বে, তখনই আমরা ইংরেজিতে দক্ষতা লাভ করতে পারবো। সো তাহলে আমি বলে দিচ্ছি এখন ওয়ার্ড সম্বন্ধে, আমরা পার্টস অফ স্পিচ সম্বন্ধে জ্ঞান লাভ। তাই এবারে ওয়ার্ড কি হচ্ছে, ওয়ার্ডের একটা ওয়ার্ডের একটা মিনিং থাকে না, বরঞ্চ 4টা 5টা 6টাও, ম্যাক্সিমাম 6টা মিনিং। যেমন বাটের 6টা মিনিং আছে, আমরা ইউজ করি এখন 4টে। হেল্পের 4টে মিনিং আছে, প্রিপোজিশন দেখবে 4-5টাই মিনিং আছে।
এক একটা। তো আমরা সেই ব্যবহারগুলো যদি না জানতে পারি তখন আমরা কীভাবে উল্টো পাল্টা আন্দাজের উপর করে যাব, আর সেই আন্দাজের উপর বা গেসিংয়ের উপরে এইভাবে ইংরেজি শেখো না। যেমন এখনই তোমাকে আমি আলোচনা করে বলে দিলাম যে আমরা মানে স্ট্যান্ড কথাটার অর্থটা কি। ইট ইজ এ স্ট্যান্ড, এটা কি বলে? ট্রাইপড। 3টে ট্যাং আছে, মোনো, ডাই, ট্রাই, টেট্রা, আর কি আছে? পলি, দেন হেক্সা, যাই হোক বেড়ে বেড়ে যাবে। তাহলে আমাদের এইভাবে করে দেবো। তাহলে আমি এখানে অর্থটা কি করলাম? স্ট্যান্ড মানে কি? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য স্ট্যান্ড? স্ট্যান্ড মানে কি? এই যে আমি শব্দটা লিখলাম, স্ট্যান্ডের অর্থটা কি? তাহলে স্ট্যান্ড মানে আমরা এটা কি বলবো? ক্রিয়াপদ না নয়? হতে পারে। ইট ইজ এ স্ট্যান্ড, তখন এটা কি হতে পারে? ইট ইজ এ পেন স্ট্যান্ড, নাউন হতে পারে। আন্ডারস্ট্যান্ড মিন্স ভার। আরেকটা কি হচ্ছে? তাহলে স্ট্যান্ডের অর্থটা হচ্ছে আমরা বুঝতে পারলাম আই ক্যান নট স্ট্যান্ড ইউ, মানে অর্থটা কি? তাহলে আমি আই ক্যান নট স্ট্যান্ড, আই ক্যান নট স্ট্যান্ড আমি সহ্য করতে পারি না। হোয়াট? আই ক্যান নট স্ট্যান্ড মানে কি? আমি সহ্য করতে পারি না। তাহলে স্ট্যান্ডের অর্থের পরিবর্তন হচ্ছে। আই ক্যান নট স্ট্যান্ড, কি সহ্য করতে পারো না? তোমার ব্যবহার, ইওর কি হবে ইংরেজি? বিহেভিয়ার। সেই জন্য বলেছি তোমাদের সবসময় একটা স্ট্যান্ডার্ড ডিকশনারি রাখবে। আমি স্ট্যান্ডার্ড ডিকশনারি সব দান করে দিয়েছি। কেন? অকেজো। ওরা ভাবে আমরা ডিকশনারি পেলাম, নিয়ে চলে গেল। যতগুলো ডিকশনারি দিয়েছে, মানে অনেকগুলো, আমার 32টা ডিকশনারি ছিল, দিয়ে দিয়েছে অকেজো। ওরা ভেবে গেছে, কিন্তু ওরা ভুল পথে যাবে। আজকে আমার ইংরেজি বাংলা থেকে আমি ডিকশনারি খুব কমই পাই, যেমন সঠিক মানেটা পাই। আমরা এমনি উল্টো পাল্টা ডিকশনারি নিয়ে নিই, সব ডোন্ট ডু। আমরা ডিকশনারি দিয়ে আমাদের নিজেদের জ্ঞানটাকে বাড়াবো, অতএব সেই জ্ঞানটাকে বাড়াতে গেলে আমাদেরকে ইংরেজিটাকে সঠিকভাবে শিখতে হবে। তাহলে স্ট্যান্ড পেলাম। এবার আমি আর একটা শব্দ, আমি অনেক শব্দই আজ এগুলো বেশি আলোচনা করব না সময়টা নষ্ট করার জন্য। হেল্প মানে কি? হেল্প মানে তোর ভার্ব হলো ইট ইজ এ হেল্প ফ্রম দ্য গভর্নমেন্ট। তখন কি হয়েছে? ইট ইজ আ হেল্প তুমি। তাহলে এখানে হেল্পের অর্থটা কি হলো? এখানে হেল্পের অর্থটা কি হলো? এটা হয় একটা সাহায্য আমার কাছে। তাহলে হেল্পটা কি হচ্ছে এখানে? সাহায্য। তাহলে এটা কি হচ্ছে? নাউন হচ্ছে। তো এইগুলো ডিকশনারিতে আমাদের সঠিকভাবে দিচ্ছে না, যার জন্য আমরা সবসময়ের জন্য মনে রাখবি যে আমার ডিকশনারি স্ট্যান্ডার্ড দরকার, তা নাহলে আমরা বাড়তে পারবো না। আমরা টেক্সট পড়াতে পারি, কাব্য কবিতা সবাই পড়িয়ে দেয়। তুমি একটা অ্যান্ড্রয়েড সেট করবে, যেখানে ইউটিউব খুলবে, দেখবে 9, 10, 11, 12 স্ট্যান্ডার্ড সব জায়গায় পড়াচ্ছে, কিন্তু আমরা টেক্সট পড়াচ্ছে। আমি দেখলাম আজকে ওয়েস্টমিনিস্টার ব্রিজটা পড়ালাম, ওই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের পড়ালাম না, আমি পড়ছি, আমি জানি অনেকদিন আগেও পড়িয়েছি। ওখানে কি হয়েছে না, ভালো একজন স্ট্যান্ডার্ড টিচার কি পড়েছে, ইউটিউবে লোড করেছেন, ওর সার অংশটা বলে দিচ্ছেন। কবিতার আসল অর্থটাকে মানে বলতে চাইছেন না, বলতে পারছেন না। তাহলে আমরা কবিতা পড়তে গেলে আমরা কি, যেমন এখানে পার্টস অফ স্পিচ দরকার হয়, কবিতা বা যে কোনো রিটোরিক্যাল যেখানে বেশ ভালো লেখা থাকে, সেখানে আমাদের আর একটা জিনিস আছে, দ্যাট ইজ কল্ড দ্য ফিগার অফ স্পিচ। যখন টিচারেরা এই ফিগার অফ স্পিচকে জানবে, তখনই তারা সঠিক ইংরেজি পড়াতে পারবে, নতুবা নয়। কিন্তু আমরা সেটা না করি। কিন্তু আমি যদি ওখানে ওই প্রত্যেকটা লাইনের আমি ব্যাখ্যাটা করে দিই, আর ওখানকার আমি রিদিমগুলো বলি, কবিতাটা কি ধরনের সেটা যদি আলোচনা করি, তাহলে কি হবে আমার গভীর। তাহলে আমি যখনই একবার বুঝবো, আমাকে যাই প্রশ্ন দেওয়া হোক না কেন, আমি উত্তর দিতে পারবো। কিন্তু আজকে আমাদের এই শিক্ষণ পদ্ধতির এই দিকটা
আসছে না। আমরা কখন কি হবে, আমরা 12 পর্যন্তই শিখতে পারবো বাক্যটাকে কিভাবে গঠন করব, বাক্যের ব্যবহার করব কি করে, লিখব কি করে, শুনে বুঝবো কি করে, বলবো কি করে, এটা 12 ক্লাসের মধ্যে আমাকে শেষ করতে হবে। তারপরে কলেজে গিয়ে এবার লেকচারাররা কেউ ইংরেজিতে বলতে শুরু করবে, তখন আমরা সর্ষে ফুল দেখতে শুরু করব, মানে আমরা আর বুঝতে পারবো না। যার জন্য বললাম প্রথম থেকে ইংরেজিটাকে একটু বেশি করে মনোযোগ দিয়ে চেষ্টা করবে বুঝতে পারো। যদি বুঝতে পারো তাহলে এটা লাভটা হবে, তাহলে লাভ হবে না। শুধু পড়াই হবে, নাম্বার পাওয়া যাবে। আমি এখনো এই যেমন শিক্ষক পাচ্ছি না, আমি অনেকদিন ধরে বলে বলে আসি, কিন্তু কোন পরিবর্তনই খুঁজে পাচ্ছি না। শিক্ষণ পদ্ধতির পরিবর্তন হচ্ছে না। আমার কাছে টিচার্সরাও পড়ে গেছে, তারা কি করবে না, মিনিটস অফ মিটিংয়েও লিখতে পারেন না। আর আছে বলে তো আর লাভ নেই। সব সার্টিফাইড, পোস্ট গ্রাজুয়েশন করেছে, স্নাতকোত্তর, কিন্তু লজ্জার কথা, দে ক্যানট টিচ দ্য স্টুডেন্টস কারেক্টলি। তারা ইংরেজিটাকে শেখাতে পারেন না। যদি শেখানোই না হয় তাহলে তিনি নিজে কি শিখেছেন, নিজে যদি না সঠিক শিখে থাকেন তাহলে কি তারা শেখাতে পারবে? আমাদের স্কুলের টিচার্স এই ধরনের পাওয়া যায় না, কিন্তু আমরা কি হয় না, শিক্ষাবিদেরা তাদেরকে সিলেক্ট করে, ভালো ভালো টিচার্স আছে, দে আর সার্টিফাইড বাট দে আর নট স্কিল্ড। তারা কি করে, ছাত্রদেরকে বলে বোঝায় যে তোমরা ইংরেজি বললে বুঝতে পারবে না, বাংলায় বলি। এটা কি ভুল কথা হলো? ভুল সম্পূর্ণ। নিজে বোঝেন না তাই হতে বলতে পারে, কিন্তু ছাত্ররা বোঝে না, এই কথাটা তো হতে পারে না। ওইটাই বল। তাহলে আজকে আমাদের গঠনতন্ত্রটাকে জানতে হবে এবং পার্টস অফ স্পিচটাকে জানতে হবে। তাহলে আজকে আমার চ্যাপ্টারটা হবে আজকে পার্টস অফ স্পিচের একটা অংশ আমি পড়াবো। তাহলে পার্টস অফ স্পিচটাই তোমাদের হচ্ছে, আমি এর আগের আলোচনাগুলো করে দিয়েছি। এরপরে আমি একটার পর একটা করে আলোচনা করব, সেগুলো তোমাদেরকে ধরতে হবে। দেন ইউ উইল বি ডেভেলপড unexpectedly. So now for that I have এগুলো তোমরা করবে। So now আমি যেটা লিখছি নাও, under the shade of this fine old tree, কি হবে, under the shade, under the shade, shade, shade মানে ছায়া, under the shade of this fine, তাই তো, of this fine old tree, we need not set our eyes from the glare of একটা সেন্টেন্স হলো। দিস সেন্টেন্সের মধ্যে আমি দুটো শব্দ, দেখো একই জিনিস আছে, এখানে দেখো একটা সেট আছে, এটার আমার পার্টস অফ স্পিচটা কি বন্ধ করতে হবে, এটা পার্টস অফ স্পিচটা কি হবে, আর একটা সেট কোথায় আছে, দিস। তাহলে আমার একটা বাক্যের মধ্যে দুটো সেট শব্দটি আছে। তাহলে একটা বাক্যে যখন দুটো সেট তৈরি করে দেওয়া আছে, তার মানে কি দুটোর অর্থ কি একই? তাহলে এখানে আমাকে প্রথমে আন্ডার দ্য শেড, আন্ডার মানে আমি ছাদের নিচে আছি, আন্ডার দ্য শেড, তাহলে আন্ডার দ্য রুফ, তাহলে আন্ডার দ্য শেড অফ দিস ফাইন ওল্ড ট্রি, কি বললাম, আন্ডার দ্য শেড অফ দিস ফাইন ওল্ড ট্রি, মানে এই পুরনো গাছ, সুন্দর গাছের নিচে, উই নিড নট শেড, আমাদের প্রয়োজন নেই চোখকে ঢাকানো। শেড মানে এখানে আওয়ার সেট, আওয়ার আইজ, আমাদের চোখগুলোকে ঢাকানোর দরকার নেই। ফ্রম দ্য গ্লেয়ার অফ দ্য সানশাইন, গ্লেয়ার মানে সূর্যের উজ্জ্বল কিরণের থেকে আমাদের চোখকে বাঁচানোর জন্য শেড দেওয়া, ছায়া করার দরকার। তাহলে এখানে অর্থটা একটা সেট কি হচ্ছে,
উই আন্ডার দ্য শেড, ইয়েস, শেড মানে ছায়া। তাহলে এখানে এটা হচ্ছে কিনা, এটার অর্থের হচ্ছে ছায়া। তাহলে ছায়াটা নিশ্চয়ই নাউন হবে, হবে হবে না? তাহলে আমি দিস পোল্ট্রিতে আমাদের এই ছায়ার সুন্দর পুরোনো গাছের নিচে, উই নিড, নিড মানে প্রয়োজন, আমাদের প্রয়োজন নেই, সেড মানে ছায়া করা, ছায়া যুক্ত করা বা ছায়া করা বা চোখে চশমা দেওয়া বা চোখের নিকটের ছায়া। কেন? তাহলে এখানে কি হলো, এই ছায়াটার অর্থটা কি হলো? হ্যাঁ, কি করে? উই নিড নট সেড, নন ফাইনাইট ভার্ব আসছে না, তাহলে গরু কথা থেকে নন ফাইনাইট টুটা দেওয়া নেই, যেহেতু নট অ্যাডভার্ব আছে। উই নিড নট সেড, একটা বাক্যে দুটো ভাব থাকতে পারে না, সমাপিকা ক্রিয়াপদ থাকতে পারে না, পারে? তাহলে একটা বাক্যের মধ্যে একটাই সমাপিকা ক্রিয়াপদ থাকবে, ফাইনাইট ভার্ব একটা থাকবে, আর একটা কি বাক্য থাকতে পারে, যদি থেকে থাকে সেটাতে টু অ্যাড করা থাকবে, কিন্তু এখানে আমাকে টু অ্যাড করা নেই, কিন্তু এর মধ্যে একটা উজ্জ্বল টু দেওয়া আছে। উই নিড নট, যেহেতু নট আছে, অ্যাডভার্ব আছে, তারপরে আরেকটা অ্যাডভার্ব বসানো যায় না, এটা গ্রামার নিয়ম বহির্ভূত, সেই জন্য উই নিড নট শেড, তাহলে আমাদের প্রয়োজন নেই চোখটাকে ছায়া দেওয়া। কোথা থেকে? ফ্রম গ্লেয়ার, গ্লেয়ার মানে সূর্যের উজ্জ্বলতা থেকে। That means we are supposed to have this knowledge developed. Whenever you will read the sentence, যখন তুমি পড়ছো রিড সেন্টেন্সটাকে, তার মানেটাকে বার করবে, মানেটা বার করলে আমার শব্দগুলো, তখন আমার কি আন্ডার দ্য শেড অফ দ্য স্পাইন ওল্ড ট্রি, তবে এটা আমার কি হয়েছে, টোটালটা আমার এই অংশটা কি হয়ে গেল, এই টোটাল অংশটা সাবজেক্ট হয়ে গেল, হলো হলো। আর উইটা কি হচ্ছে, এটা সাবজেক্ট না, এটা কি অ্যাক্টিভিটি, ওটা সাবজেক্ট ঠিক নয়, সাবজেক্ট এখানে কি আছে, উই, উইটা হচ্ছে আমার এখানে ক্রিয়াপদের সাবজেক্ট। তাহলে এর আগে, উই এর আগে যেটা করা হয় যেটাকে কি বলা হয়, অ্যাডজাংশন টু দ্য সাবজেক্ট বা সাবজেক্টের আগে বা অ্যাট্রিবিউটিভ বলে। তাহলে আমরা এখানে আমি ধরতে পারলাম, এখানে আমার এটা কি হলো, ফাইনাইট ভার্ব আসলো, এটা ফাইনাইট ভার্ব আসলে এটা অক্সিলারি ভার্ব বলতে পারে অনেকেই, কিন্তু এটা সেমি মডেল বলা হয়। নিডটা সেমি মডেল, এটা কখনো প্রধান ক্রিয়াপদের কাজ করে আর কখনো অসমাপিকা ক্রিয়াপদেরও কাজ করে, সেই জন্য এটাকে সেমি মডেল। উই নিড নট সেড, এখানে দুটো ভার্ব আছে, আমরা এটাকে আমাকে ধরতে হবে নন ফাইনাইট ভার্ব, এন্ড আইসটা হচ্ছে নাউন, আওয়ারটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এন্ড ফ্রমটা হচ্ছে প্রিপোজিশন, দেন এটা নাউন ফ্রেজ হয়ে যাচ্ছে লাইক দিস ওয়ে। এটা একদিনে বুঝতে পারবে না, এটাকে বোঝার চেষ্টা করবে। তাহলে আমি এখানে সাবজেক্ট প্রেডিকেট বার করছি, পারছি। তাহলে আমার সাবজেক্ট কতটা হলো, আপ টু দিস পর্যন্ত সাবজেক্ট হলো, হলো কি না, হলো। তাহলে এখানে আমরা সাবজেক্ট প্রেডিকেট, বুঝতে পারছিস? এই না, জোরে বল, হ্যাঁ পারছি। ও ওইরকম মিনমিন করে কথা বলিস কেন? সবসময় ভেঙে ভেঙে পড়বি, আর ডিকশনারি ইজ মাস্ট, তা না হলে হবে না। এই যে ডিকশনারির দুটো সেটের অর্থ পেলে, আমরা ডিকশনারি একটা মানে পেয়ে পরে চলে গেলাম, সেটা মানে আর শেডিং করা বলে, জানিস, পেন্সিল। তাহলে আমাদের অর্থ বুঝতে পারছি। আর শেড মানে আবার রক্ত বহন করে, যাই ওটা পরে যাচ্ছে। তাহলে এখানে আমার এই সেন্টেন্সটা আমার এখানে নেক্সট। এবারে মিল্ক মানে বস, মিল্ক দা কাউ, কি লিখছি আমি এবারে দেখো, মিল্ক মানে কি, মিল্ক দা কাউ মানে কি, milk the cow and tell me how much milk
হাউ মাচ মিল্ক বলো হ্যাঁ বলো ইয়েস সি ক্যান গিভ তোদের বই আছে নাকি দেখ পড়ে পড়ে কি সুন্দর জিনিসগুলো আছে তাহলে আমার দেখো এখানে দুটো শব্দ আছে একই এখানে একটা শব্দ আর এইখানে একটা শব্দ দুটোই মিল্ক তার দুটোর কি অর্থ এক দুটো শব্দ কি এক না মিল্ক দা কাউ আমার এখানে একটা সেন্টেন্স বলো মানে কি ইম্পেরাটিভ সেন্টেন্স তোমাকে বলা হচ্ছে বা কাউকে বলা হচ্ছে গরুটি এটার অর্থটা মিল্ক মানে ভাত মানে কি ভাবগা মানে কি দহন করা মানে গাই দোয়া কি বলে দহন করা তাহলে দহন করাটা কি হচ্ছে এখানে ক্রিয়াপদ হচ্ছে না হচ্ছে তাহলে দহন করো গরুটিকে আর অ্যান্ডটা কি হচ্ছে একটা কনজাংশন এবারে ওই একটা বাক্য হয়ে গেল ইম্পেরাটিভ সেন্টেন্স হলো আদেশমূলক টেল মি এবারে আমাকে বলছে এটাও আবার আরেকটা সেন্টেন্স হলো আমায় বলো এবার কি দেখো না হাউ মাচ মিল্ক কতটা দুধ সি ক্যান গিভ দেখো এখানে এটা টোটালটা আমার এখানে প্রশ্নটা এখানে শেষ হচ্ছে তাহলে আমার এখানে আরেকটা সেন্টেন্স পেলাম তাহলে আমার এগুলো একটা করে ক্লজ বলবো উপবাক্য বলবো আর সম্পূর্ণটাকে একটা বাক্য বুঝতে পারলে তাহলে বাক্যর অর্থটা কি একটা বাক্য দুটো বাক্য বা তিনটে বাক্যের সমন্বয় হচ্ছে এরপরে আমরা আলোচনা তাহলে আমার এখানে মিল্ক মানে কি দোহা মিল্ক দা কাউ গরুটিকে দহন করো এবং বলো আমাকে হাউ মাচ মিল্ক এই মিল্কটা কি হচ্ছে তাহলে কি হচ্ছে নাউন মানে এখানে দুধ তাহলে বুঝতে পারছো এক একটা শব্দের অর্থের পরিবর্তন হচ্ছে তাহলে এইটা যতদিন না আমরা শিখতে পারবো ততদিন কিন্তু আমরা ইংরেজিতে ডেভেলপ করতে পারবো না পারবো ক্যান ইউ অ্যান্সার আমি এগুলো বুঝিয়ে দিচ্ছি এরপরে তোমরা করবে এখানে সেন্টেন্স গুলো তাহলে এখানে একটা সেন্টেন্স হলো দেখো আর এখানে একটা সেন্টেন্স হলো টেল মি এটা একটা সেন্টেন্স হলো আর এখানে আরেকটা যোগ হয়ে গেল হাউ মাচ এটা ভার্বিয়াল টেল হাউ মাচ মানে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ হলো কারণ ক্রিয়াপদ শব্দ যে টেল